ভবিষ্যতে যুদ্ধ কেমন হবে তা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? ধরুন, এমন এক যুদ্ধ যেখানে সবচেয়ে আধুনিক আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ছে, যেখানে জেতার মূল চাবিকাঠি আর উন্নত প্রযুক্তি নয়, বরং অর্থনীতি। এই নতুন ধরনের সংঘাতের মধ্যেই লুকিয়ে আছে আজকের আলোচনার আসল রহস্য। ঘটনাটা ১ মার্চ ২০২৬ সালের। ইসরায়েলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারে হঠাৎ কিছু একটা এসে আঘাত হানে। এই হামলায় ৭ জন সিনিয়র অফিসার নিহত হন। কিন্তু এটা কোনো সাধারণ ক্রুজ মিসাইল ছিল না, বা এমন কোনো ব্যালিস্টিক মিসাইলও ছিল না যার গতিপথ আগে থেকে অনুমান করা যায়। এটা ছিল সম্পূর্ণ নতুন আর অচেনা এক হুমকি। তো কি ছিল সেই অস্ত্র? চলুন সেটাই কথা বলছি এক নতুন হাইপারসনিক হুমকি নিয়ে, যা কিনা যুদ্ধের সব নিয়মকানুন একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই হুমকির মূলে রয়েছে ইরানের ফাত্তাহ-2 মিসাইল, আর তার আসল কারসাজি হল এর ভেতরের হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV। এটা কিন্তু সাধারণ কোনো ওয়ারহেড না। বায়ুমণ্ডলে আবার ঢোকার পর এটা অবিশ্বাস্য গতিতে গ্লাইড করতে থাকে, আর যখন তখন নিজের চলার পথ বদলে ফেলে। আর ঠিক এই কারণেই এটাকে আটকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে এটা সাধারণ মিসাইল থেকে আলাদা কিভাবে? দেখুন, একটা ব্যালিস্টিক মিসাইল অনেকটা আকাশে ছুড়ে দেওয়া বলের মতো। এর গতিপথটা আগে থেকেই অনুমান করা যায়, রাডার সহজেই ধরে ফেলতে পারে। কিন্তু একটা HGV, ওটা একেবারেই অন্য জিনিস। ওটা বায়ুমণ্ডলের ঠিক ওপর দিয়ে যেন সার্ফিং করতে করতে চলে, যখন খুশি দিক বদলায়। ফলে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে একে আটকানো এক কথায় অসম্ভব। এই চ্যালেঞ্জটা বোঝানোর জন্য রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের ইউভাল স্টিনিৎসের একটা কথা শোনা যাক। তার উপমাটা কিন্তু অসাধারণ। উনি বলেছেন, একটা হাইপারসনিক মিসাইলকে আটকানোর চেষ্টা করা মানে হলো লেব্রন জেমসের সাথে একা একা বাস্কেটবল খেলা। আপনি হয়তো তাকে তাড়া করে বেড়াতে পারবেন, কিন্তু তাকে গোল করা থেকে আটকাতে পারবেন না। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা অসহায়। ফাত্তাহ-2 এর পাল্লাটা দেখুন, প্রায় ১৪০০ থেকে ১৫০০ কিলোমিটার। এর মানে কি দাঁড়ায়? মানে হলো পশ্চিম ইরান থেকে ছুড়লে মাত্র ১০ মিনিটের মধ্যে এটা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি বা মিত্র দেশে আঘাত হানতে পারে। এর গতি শব্দের চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি। ভাবুন, প্রতিক্রিয়া জানানোর জন্য সময় কতটা কম। কিন্তু এই মিসাইলের আসল শক্তি এর গতি বা প্রযুক্তিতে না, একদমই না। এর আসল ক্ষমতা লুকিয়ে আছে অর্থনীতিতে। আর এখানেই পুরো খেলাটা ঘুরে যাচ্ছে। এটা এখন আর শুধু অস্ত্রের লড়াই না, এটা এখন সংখ্যার যুদ্ধ। শুরু করা যাক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। যেমন ধরুন আমেরিকার থার্ড সিস্টেম। এর একটা ইন্টারসেপ্টর মিসাইল, মানে যেটা দিয়ে আক্রমণকারী মিসাইলকে ধ্বংস করা হয়, সেটা বানাতেই খরচ হয় প্রায় $15 মিলিয়ন। শুধু থার্ড না, আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম হলো প্যাট্রিয়ট প্যাক-3। সেটারও প্রত্যেকটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $4 মিলিয়ন। সংখ্যাগুলো একটু খেয়াল করুন। আর এবার দেখুন উল্টো দিকের খরচটা। ইরানের একটা শাহেদ ড্রোনের দাম কত হতে পারে? মাত্র $35,000। হ্যাঁ, মিলিয়ন না, হাজার। কোনো তুলনাই চলে না, তাই না? এই যে চার্টটা দেখছেন, এটা পুরো ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। একদিকে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে নামমাত্র খরচের আক্রমণকারী ড্রোন। ইরানের অর্থনৈতিক যুদ্ধের মূল ভিত্তিই হলো খরচের এই বিশাল ফারাক। তো স্ট্র্যাটেজিটা কি? খুবই সহজ, কিন্তু বিধ্বংসী। ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন পাঠাও, আর ওদের মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টরগুলো শেষ করে দাও। প্রত্যেকটা $35,000 ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে মিলিয়ন ডলার খরচ করতে বাধ্য করা হচ্ছে। এটা শুধু সামরিক লড়াই নয়, এটা একটা নিখুঁত অর্থনৈতিক যুদ্ধ। তো এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল কি? সোজা কথায়, খালি অস্ত্র ভাণ্ডার। মানে যাদের উপর হামলা হচ্ছে তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। চলুন দেখি পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। কিছু পরিসংখ্যান দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবা যায়, মাত্র 5 দিনে 800-র বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে। খরচ প্রায় $2.5 বিলিয়ন। আবার দেখুন, জুন 2025-এর 12 দিনের যুদ্ধে 150টা THAAD ছোড়া হয়, যেটা ছিল আমেরিকার তখনকার মোট মজুদের 4 ভাগের 1 ভাগেরও বেশি। এই হারে অস্ত্র ব্যবহার করাটা কোনোভাবেই টেকসই না।
আর সমস্যাটা আরও গভীরে। এই ইন্টারসেপ্টর তো আর চাইলেই বানানো যায় না। যুদ্ধের আগে আমেরিকা বছরে 600টার মতো প্যাট্রিয়েট মিসাইল বানাতো। সেই হিসাবে মাত্র 5 দিনে যা খরচ হয়েছে তা বানাতেই তো 1.5 বছর লেগে যাবে। উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু সেটা তো কয়েক মাসের ব্যাপার না, কয়েক বছরের এখানেই প্রজেক্ট। ইরান এগিয়ে যাচ্ছে। জিনসা তথ্য বলছে 12 দিনের যুদ্ধের পর ইরান খুব দ্রুত তাদের মিসাইল লঞ্চারগুলো প্রায় আগের অবস্থায় ফিরিয়ে এনেছে। মানে একদিকে পশ্চিমা অস্ত্রভাণ্ডার খালি হচ্ছে আর অন্যদিকে ইরান আবার আক্রমণের জন্য পুরোপুরি তৈরি হচ্ছে। স্টিমসন সেন্টারের ক্যালি গ্রিউ পুরো পরিস্থিতিটাকে একটা দৌড় হিসেবে দেখছেন। তার মতে আমেরিকা আর ইসরায়েল এখন একটা রেসের মধ্যে আছে। নিজেদের ইন্টারসেপ্টরের স্টক শেষ হবার আগেই ইরানের মিসাইল লঞ্চার আর ফ্যাক্টরিগুলো ধ্বংস করার রেস। কিন্তু ভাববেন না যে এটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা, একদমই না। এই সংকট এখন একটা বৈশ্বিক প্রতিরক্ষা সংকটে পরিণত হয়েছে। চলুন দেখি কিভাবে এটা বিশ্বের অন্যান্য অঞ্চলের উপরও প্রভাব ফেলছে। যেমন ধরুন, হেরিটেজ ফাউন্ডেশনের একটা রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় কোনো যুদ্ধ লাগে তাহলে এই দামি ইন্টারসেপ্টরগুলো মাত্র কয়েক দিনে শেষ হয়ে যাবে। তার মানে মধ্যপ্রাচ্যে যে অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর অভাব অন্য যে কোনো সংঘাতের সময় মারাত্মকভাবে অনুভূত হবে। আচ্ছা, তাহলে এর সমাধান কি? একটা দীর্ঘমেয়াদী সমাধানের কথা শোনা যাচ্ছে, যার নাম গোল্ডেন ডোম। কিন্তু সমস্যা হলো এর আনুমানিক খরচ $185 বিলিয়ন, এবং এটা পুরোপুরি তৈরি হতেই 2035 সাল লেগে যাবে। তার মানে আজকের এই সংকটের সমাধান এটা নয়। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল কথাটা হলো, এই যুদ্ধের আসল হাতিয়ার কিন্তু মিসাইলের মাথায় থাকা 200 কেজি বিস্ফোরক না। আসল হাতিয়ার হলো ওই অর্থনৈতিক অসামঞ্জস্যটা। এটাই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। এটাই আসল ওয়ারহেড। আর এই পরিস্থিতি আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন প্রতিরক্ষার সব পুরনো হিসাব নিকাশ ভুল প্রমাণ হয়ে যায়, তখন কোনটা সঠিক? তখন কি করার থাকে? ভবিষ্যতের যুদ্ধনীতি কোন পথে যাবে? সেটা নিয়েই এখন নতুন করে ভাবার সময় এসেছে।